যোদ্ধা যোদ্ধাই থাকে। প্রিভিয়াস ভিডিওতে তোমাদের র্যাপিড রিডারের প্রথম গল্প অর্থাৎ ম্যাকবেথ পড়া শুরু করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে ম্যাকবেথ কিভাবে স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যা করলেন। এতদূর পর্যন্ত আমরা আগের ভিডিওতে দেখেছি। আজকে আমরা জানবো এরপর অর্থাৎ রাজা ডানকানের হত্যার পর ম্যাকবেথের সঙ্গে কি কি ঘটছে এবং আশেপাশে আরো কি ঘটনা ঘটছে। তো চলো আজকে আবার আমরা গল্পের মতন করে আমাদের পাঠ্য ম্যাকবেথটাকে পড়া শুরু করি। যথারীতি পূর্বদিন রাত্রিবেলায় ম্যাকবেথ ডানকানকে অবশেষে নানান ডিলেমার পর হত্যা করলো। হত্যা করার পর ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ দুজন মিলে তাদের ঘরে চলে আসছে এবং ততক্ষণে রাত্রি কিন্তু অনেকটাই গভীর হয়ে এসেছে, প্রায় ভোর হওয়ার উপক্রম। কিছুক্ষণ বাদেই প্রায় ঘন্টাখানেক পরেই কিন্তু ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ হঠাৎ করেই দরজায় জোর আওয়াজ শুনতে পাচ্ছে। কেউ যেন দরজা নাড়াচ্ছে, জোরে জোরে ধাক্কা দিয়ে দরজা খোলার জন্য কেউ বারবার বলছে। লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ একবার উঠে দেখলো যে না, এখনো পর্যন্ত কেউ দরজা খোলেনি। ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ কিন্তু কখনোই যাবে না দরজা খুলতে, কারণ তারা খুব ভালো করেই জানে এমত অবস্থায় যদি তারা যায় তাহলে তাদের উপর সন্দেহ আরো বেশি করে বাড়বে। আর তাছাড়াও তারা বড় পদস্থ উচ্চপদস্থ ব্যক্তি, বাড়িতে প্রহরী আছে, তারাই খুলবে দরজা। তো যথারীতি তারা কিছুক্ষণ ওয়েট করলো। আবারও তারা বারবার সেই দরজায় আওয়াজ শুনতে পেল। বেশ কিছুক্ষণ বাদ তারা দেখতে পেল একজন প্রহরী খুব বিরক্ত হয়ে নেমে যাচ্ছে এবং দরজা খুলছে। ইন্টারেস্টিংলি শেক্সপিয়ার এই সময় ওই প্রহরীর মুখে একটা শব্দ ইউজ করিয়েছেন যে কে এই এত অন্ধকারে নরকের দরজা নাড়াচ্ছে এসে এত সকাল সকাল। দেখো, এই ইনভার্নেস, যে ইনভার্নেসকে শেক্সপিয়ার কিন্তু গল্পের শুরুতে হেভেনের সঙ্গে তুলনা করেছিলেন, এখন কিন্তু ওই শব্দটা কি পাল্টে দিচ্ছেন প্রহরীর মুখ দিয়ে। এখন বলাচ্ছেন হেল, নরকের সঙ্গে তুলনা করে দিলেন। আমরা যেটা জেনেছিলাম যে ফেয়ার থেকে কিন্তু এবার সবকিছু ফাউল হয়ে গেছে, অর্থাৎ যেটাই হেভেন ছিল এখন কিন্তু সেটা হেল। তো যথারীতি দরজা খোলার পর দেখা যাচ্ছে সেখানে দুজন ব্যক্তি এসে উপস্থিত হয়েছে। একজন ম্যাকডাফ, যিনি থেন অফ ফিপি আমরা পরবর্তীতে পাবো, এবং আর একজন উপস্থিত হচ্ছেন লেনক্স। আমি তোমাদের দুটো এক্সট্রা চরিত্রের নাম বলেছিলাম, রস এবং লেনক্স। রসের আবির্ভাব আমরা আগেই পেয়েছিলাম যখন সেই ম্যাকবেথকে খবর দিচ্ছিল যে আপনাকে থেন অফ পাউডার করা হয়েছে। এইবারে দ্বিতীয় চরিত্র লেনক্সকে আমরা পাবো, যদিও খুব একটা গল্পে আমাদের মধ্যে নেই ওনার নাম, তবুও নামটা তোমরা জেনে রাখো। ম্যাকডাফ এসে বলছে যে রাজামশাই আমাদেরকে খুব সকাল সকাল আসতে বলেছিলেন, কারণ আজকে ওনার কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, তার জন্য অনেক একটু তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে। তো যথারীতি এই কথা বলার পর ম্যাকডাফ ভেতরে প্রবেশ করছে এবং লেনক্স তখন দরজার কাছে ওয়েট করছে। কিন্তু এইবার ঘটলো আসল ঘটনা। ম্যাকডাফ গিয়ে যখন রাজার দরজা খুলছেন, রাজার ঘরের দরজা খুলছেন, তখন তো তিনি দেখে অবাক, রাজা খুন হয়েছে। যথারীতি গোটা এলাকায় খবর ছড়িয়ে পড়লো রাজা হত্যা হয়েছে। ইতিমধ্যে লোকজন যখন জড়ো হতে শুরু করেছে, ম্যাকবেথও একটা অ্যাক্টিং করছে যে সেও যেন প্রথমবার দেখলো। অ্যাক্টিং করে একেবারে রাগে ফুঁসতে ফুঁসতে ওই যে প্রহরী দুজন ছিল তাদেরকে গিয়েই প্রথমে ম্যাকবেথ খুন করে। আমরা খুব ভালো করেই জানি কেন সে এই খুনটা করলো, কারণ সে কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা করছে। বাই এনি চান্স যদি এই প্রহরীরা কিছু দেখতে বা শুনতে পায়, হয়তো কাল রাতে কিছু বলেনি, কারণ তারাও হয়তো মরে যেতে পারতো। তাই ম্যাকবেথ কিন্তু কোনো প্রমাণ রাখতে চাইছে না, গিয়েই প্রথমে এদেরকে হত্যা করে দিচ্ছে। তখন বাদ বাকিরা বলছে যে ম্যাকবেথ এটা তুমি কি করলে? ম্যাকবেথ বলছে ওদের গোটা গায়ে রক্ত লেগেছিল, ওরাই রাজাকে খুন করেছে। বলছে ম্যাকবেথ তুমি কোনো প্রমাণ ছাড়া কি করে বুঝলে যে ওরাই রাজাকে খুন করেছে? এই হঠকারী সিদ্ধান্ত তুমি কেন নিলে? তখন ম্যাকবেথ বলছে আমি আসলে আমার এই প্রিয় রাজার হত্যা দেখে নিজেকে স্থির রাখতে পারি। আমি স্থির রাখতে পারিনি, তাই চোখের সামনে লাগা দেখে অবস্থায় আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওদেরকে হত্যা করে দিয়েছি। অ্যাকচুয়ালি ম্যাকবেথ তো সেই কারণে করেনি, ম্যাকবেথ করেছিল নিজের প্রমাণটাকে ঢাকা দেওয়ার জন্য। যথারীতি এই সমস্ত লোকের মধ্যে যখন আলোচনা হচ্ছে, লেডি ম্যাকবেথ সেখানে আসছে এবং সেখানে এসে কান্নাকাটি করে, আমরা আগেই দেখেছি লেডি ম্যাকবেথ কিন্তু অ্যাক্টিং এর ক্ষেত্রে একেবারে সুপার অ্যাক্টর বলা যেতে পারে একজন। তিনি খুব ভালো করে আবার অ্যাক্টিং করছেন এবং অ্যাক্টিং করতে করতে একসময় অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে পড়ে যাচ্ছেন। অজ্ঞান হয়ে যাওয়ার ভান করে পড়ে যাওয়ার পর ম্যাকবেথ তাকে তুলে নিয়ে যাচ্ছে, কারণ লেডি ম্যাকবেথ খুব ভালো করেই জানে ম্যাকবেথ যদি এখানে বেশিক্ষণ থাকে তাহলে তার মুখ দিয়ে সমস্ত কথা বেরিয়ে যেতে পারে। তো তাই সে এই অ্যাক্টিংটা করে ম্যাকবেথকে ওখান থেকে সরিয়ে দিচ্ছে। এদিকে ম্যাকডাফ এবং অন্যান্য যারা বিশেষজ্ঞ ছিলেন তারা কিন্তু রাজার দুই পুত্র অর্থাৎ ডোনালবেইন এবং ম্যালকমকে পরামর্শ দিচ্ছে যে তোমরা এখানে থেকো না, তোমরা চলে যাও। যথারীতি ম্যালকম চলে যাচ্ছে ইংল্যান্ডে এবং ডোনালবেইন চলে যাচ্ছে আয়ারল্যান্ডে। দুজনা দুই দেশে চলে গেল, ম্যালকম চলে গেল ইংল্যান্ডে এবং ডোনালবেইন চলে গেল আয়ারল্যান্ডে। তো এমতো অবস্থায় দেখো রাজা মারা গেল, তার দুই ছেলেও এখন নাই। একমাত্র আমরা জেনেছিলাম যে ম্যাকবেথের সঙ্গে কিন্তু রাজার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, এবং আত্মীয়তার সম্পর্ক বাদেও একমাত্র যোগ্য ব্যক্তি কিন্তু এখন ম্যাকবেথ। তাহলে এমতো অবস্থায় সিংহাসনের পথ কিন্তু ম্যাকবেথের জন্য একেবারে পুরোপুরি খোলা। না আছে রাজা, না আছে তার সন্তানেরা। তাই অবশেষে ম্যাকবেথ বসলো স্কটল্যান্ডের সিংহাসনে, এবং সাথে সাথে উইচেসদের যে থার্ড প্রফেসি ছিল যে ম্যাকবেথ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, সেটা কিন্তু পূর্ণ হলো। বেসিক্যালি আমরা বলতে পারি পূর্ণ করা
হলো, মানে ম্যাকবেথ নিজে সেটাকে পূর্ণ করালো। তো ঠিক আছে, যথারীতি রাজা হয়েছে। রাজা হলে কি হবে? আমরা ভবিষ্যৎবাণী শুনেছিলাম না যে ম্যাকবেথ পদমর্যাদায় অনেক বড় হয়ে যাবে, আর ধনসম্পত্তি তার অভাব হবে না, কিন্তু মনোগত শান্তি সে কোনোদিন পাবে না। এক্স্যাক্টলি তাই, ম্যাকবেথ রাজা হবার পরেও তার মনে একটা প্রশ্ন এলো, আচ্ছা আমি এই যে রাজাকে হত্যা করে আমার হাত রক্তাক্ত করলাম, নিজের ওপর পাপের বোঝা চাপালাম, এত কিছু করলাম, সেটা কার জন্য করলাম? সেটা কি শুধুমাত্র ব্যাংকোর যারা উত্তরসূরি আছে তাদের পথ পরিষ্কার করতে করলাম? সত্যিই তো তাই। ম্যাকবেথকে ওই আমাদের উইচেসরা তো প্রফেসি করেছিল যে এরপর ব্যাংকোর উত্তরসূরি রাজা হবে, তার মানে ম্যাকবেথের বংশ থেকে কেউ রাজা হবে না। তখন ম্যাকবেথের মনে প্রশ্ন জাগলো, তাহলে এত আমি পাপ করলাম কার জন্য? ব্যাংকোর জন্য? তাহলে আসলে ব্যাংকোর পথটা আমি পরিষ্কার করলাম। তখন ম্যাকবেথ মনে ভাবলো যে না, তাহলে ব্যাংকোর উত্তরসূরিদের রাজা হতে দেওয়া যাবে না। এইবার তাহলে আমাদের সেই ম্যাকবেথ যে একসময় বীর যোদ্ধা ছিল, সে কিন্তু এবার খুনি ম্যাকবেথে পরিণত হবে। কি করছে? সে বলছে তাহলে ব্যাংকোকে এবং তার সন্তান ফ্লিয়েন্সকে আমার পথ থেকে সরাতে হবে। যথারীতি যা বলা তেমন কাজ। এবার এখন সে রাজা হয়েছে, তাই নিজের হাতে খুন তো শেয়ার করবে না, কিছু লোক রাখবে, অ্যাসাসিনস রাখলো, যারা হত্যা করে টাকা পয়সার বিনিময়ে। তো ম্যাকবেথ তাদেরকে বললো যে তোমাদেরকে আমি এখানে ডেকেছি, তোমাদের একটা কাজ করতে হবে আমাদের। তখন তারা জিজ্ঞেস করছে রাজামশাই কি কাজ? বলছে ব্যাংকো এবং তার সন্তানকে হত্যা করতে হবে। এর জন্য ম্যাকবেথ কিন্তু একটা প্ল্যান করে রেখেছে। প্ল্যানটা কি? প্ল্যানটা ছিল অনেকটা এইরকম। ম্যাকবেথ রাজা হয়েছে, রাজা হবার পর সভাপতি একটা বাদ বাকি যারা সামন্ত প্রভু বা আর যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটা পার্টি তো থ্রো করতেই হবে, মানে তাদের উদ্দেশ্যে একটু খাওয়া দাওয়া ভোজ আয়োজনের ব্যবস্থা করতে হবে। তো যথারীতি ম্যাকবেথ একটা ব্যাংকুয়ো এবং ব্যাংকুয়েটকে যেন ভুলিয়ে ফেলো না, ব্যাংকুয়েট মানে হচ্ছে গিয়ে ভোজ, আর ব্যাংকুয়ো একজনের নাম। তো ম্যাকবেথ একটা ব্যাংকুয়েটের আয়োজন করলো, মানে ভোজের আয়োজন করলো। তো যারা হত্যাকারী তাদেরকে বললো যে আমি একটা এরকম ব্যাংকুয়েটের আয়োজন করব, এবং সেই ব্যাংকুয়েটে আমি ব্যাংকুকে নিমন্ত্রণ করব তার ছেলের সঙ্গে। তোমাদের কাজ হবে ব্যাংকো এবং তার সন্তান ফ্লিয়েন্স যখন রাস্তা ধরে আসবে তখন তাদেরকে ওই মাঝ পথে আক্রমণ করে হত্যা করা, তাহলে আমার পথ পরিষ্কার। তাহলে প্ল্যান মোটামুটি ক্লিয়ার আমাদের কাছে, কিভাবে হত্যা করার প্ল্যান ম্যাকবেথ করেছিল ব্যাংকোকে। যথারীতি যেমন বলা তেমন কাজ, একটা বিশাল বড় ব্যাংকোয়েটের আয়োজন হলো। সেখানে যত ফেমাস পার্সন আছে তারা আসতে লাগলো, বিভিন্ন রাজ্যের থেন মানে জমিদাররা আসতে লাগলো, আরো গণ্যমান্য ব্যক্তিরা সবাই আসছে এবং তাদের প্রত্যেকটি কিন্তু ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ চরম আতিথেয়তার সঙ্গে গ্রহণ করছে। আসুন বসুন খেতে দেওয়া থেকে শুরু করে যত রকমের আতিথেয়তা হয় সব করছে। বাকি সবাই কিন্তু খুব খুশি যে হ্যাঁ, রাজা এত বড় উচ্চপদস্থ ব্যক্তি হওয়ার পরও আমাদের মতো ছোট মানুষদেরকেও তারা এত সম্মান দিয়ে গ্রহণ করছে, এটা দেখে তারা খুব খুশি হলো প্রথম, কারণ রাজা আমাদেরকে এত গ্রিট করছে, এটা মহৎ ব্যাপার তাদের জন্য। এদিকে ম্যাকবেথ বারবার বাকি যারা এসেছিলেন তাদেরকে বলছে সকলেই তো এলো, কিন্তু আমার প্রিয় বন্ধু ব্যাংকো এখন এখানে আসছে না, বুঝতে পারছি না। দেখো ম্যাকবেথ কিন্তু সকলের সামনে ভালো সাজার চেষ্টা করছে, সে কিন্তু বারবার হাইড করার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালি সে কিছুই জানে না, এমন একটা ভান করার চেষ্টা করছে। সে তো ব্যাংকোকে নিমন্ত্রণ করেছিল, ব্যাংকক আমি এলো না, সেটা সে বুঝতে পারছে না, এমন একটা ভান কিন্তু করে যাচ্ছে। কিন্তু ম্যাকবেথ মনে ভালো করেই জানে যা কাজ করার আমি করে দিয়েছি, মানে ব্যাংকোকে হত্যা করার জন্য লোক পাঠিয়ে দিয়েছি, ব্যাংকো আর কোনোদিনও আসতে পারবে না। এমত অবস্থায় ওইদিকে কি ঘটেছে? ওইদিকে লেখক দেখাচ্ছেন ব্যাংকো এবং তার ছেলে ব্যাংকোয়েটে অর্থাৎ ম্যাকবেথের দ্বারা আয়োজিত ভোজে আসছে। আসার পথে এই অ্যাসাসিনরা এদের উপর আক্রমণ করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত কিংবা সৌভাগ্যবশত যেটাই বলো না কেন, ম্যাকবেথ সেদিন হত্যা করতে পারলো না ব্যাংকোর সন্তানকে। ব্যাংকো মারা গেল, কিন্তু ব্যাংকোর ছেলে ফ্লিয়েন্স কোনক্রমে পালিয়ে যেতে সমর্থ হলো। তাহলে আসল যাকে হত্যা করার দরকার ছিল দ্যাট ইজ ফ্লিয়েন্স, কারণ ফ্লিয়েন্সের থেকেই তো বংশধররা আসবে পরবর্তীতে, ফ্লিয়েন্সই তো ব্যাংকোর উত্তরসূরি। আমাদের উইচেসরা বলেছিল ব্যাংকো কোনোদিন রাজা হবে না, তাই ব্যাংকোকে নিয়ে অত ভয় ছিল না ম্যাকবেথের, আসল ভয় ছিল কিন্তু ফ্লিয়েন্সকে নিয়ে। কিন্তু এই অ্যাসাসিনরা কি করলো, সেই ম্যাকবেথকে পাঠানো অবস্থায় তারা কি করলো না, ব্যাংকোকে হত্যা করলো, কিন্তু ফ্লিয়েন্সকে হত্যা করলো। তাহলে কাজের কাজ মোটামুটি ভাবে বলতে গেলে নিটফল এখনো কিন্তু সেই জিরোই রয়ে গেল। যথারীতি এদিকে যা হলো ম্যাকবেথের কাছে কিন্তু খবর পৌঁছে গেছে যে ব্যাংকো হত্যা হয়ে গেছে, ফ্লিয়েন্স পালিয়ে গেছে। ম্যাকবেথের মাথা তখন বিভিন্ন রকম কাজ করছে। এমত অবস্থায় হঠাৎ করেই ম্যাকবেথ দেখতে পাচ্ছে ওই যে ব্যাংকোয়েট একটা বড় টেবিলে রাখা ছিল যেখানে সব গণ্যমান্য ব্যক্তিরা বসে খাবেন, এবং সেই টেবিলের একদিকে রাজা অর্থাৎ ম্যাকবেথের বসার জন্য একটা চেয়ার ছিল। হঠাৎ করেই ম্যাকবেথ দেখতে পাচ্ছে ওই চেয়ারে বসে রয়েছে ব্যাংকো। লক্ষ্য করে দেখবে রাজার চেয়ারই কিন্তু এসেছে ব্যাংকো, এটাই হচ্ছে সিগনিফিক্যান্স। রাজার চেয়ারই গিয়ে বসেছে ব্যাংকো, মানে সামহাও এটা একটা ইন্ডিকেশন ব্যাংকোর ভূত যেন ম্যাকবেথকে ইঙ্গিত দিচ্ছে যে ম্যাকবেথ, এই চেয়ারের প্রকৃত অধিকারী কিন্তু আমার উত্তরসূরিরাই হবে, তুমি কেবল ক্ষণস্থায়ী রাজা, কয়েকদিনের জন্য তুমি এসেছো। ম্যাকবেথ ব্যাংকোর ভূত দেখে আঁতকে উঠছে, বিড়বিড় করে বলছে ব্যাংকো তোমার এখানে থাকার কথা না, তোমাকে তো ইতিমধ্যে মেরে ফেলা হয়েছে, তুমি এখানে কি করে এলে? ম্যাকবেথ তো পাগলের মতো আচরণ করছে, চেয়ারের দিকে তাকাচ্ছে আর বিড়বিড় করে বকে যাচ্ছে। এই মতো অবস্থায় সবাই ম্যাকবেথকে দেখছে কি ব্যাপার,
রাজামশাই এমন বকাঝকা করছেন কেন? নিজের মনে কি সব ওই চেয়ারের দিকে, ফাঁকা চেয়ারের দিকে তাকিয়ে বকে যাচ্ছেন? দেখো, ম্যাকবেথ কিন্তু দেখতে পাচ্ছে শুধু ব্যাংকোর ভূতকে, বাদ বাকিরা কেউ দেখতে পাচ্ছে না। তাই সবাই অবাক হচ্ছে। লেডি ম্যাকবেথ বুঝলেন ব্যাপারটা বেগতিক। তিনি ম্যাকবেথের কাছে গিয়ে তাকে একটু বোঝানোর চেষ্টা করলেন, কি ব্যাপার, তুমি সকলের মাঝে এমন কেন করছো? এবার বাকিদের উদ্দেশ্যে লেডি ম্যাকবেথ বলছে, কিছু মনে করবেন না, আর রাজামশাই মনে হয় একটু উদ্বিগ্ন হয়ে পড়েছেন, একটু পরে ঠিক হয়ে যাবে। তো যথারীতি সে মতো অবস্থায় লেডি ম্যাকবেথ একটু ম্যানেজ করলো। কিন্তু কিছুক্ষণ বাদে আবার ব্যাংকো ভূত দেখতে পাচ্ছে ম্যাকবেথ, আবার যা মন তাই বলে যাচ্ছে। এবার লেডি ম্যাকবেথ দেখলো না, এই ব্যাপারটাকে সামাল দেওয়া কষ্টকর হয়ে যাবে। তখন তিনি সকলের উদ্দেশ্যে বললেন যে আমাকে একটু ক্ষমা করে দেবেন, আপনারা সকলে আপনাদের ডিনার গ্রহণ করে যে যার মতো চলে যান, রাজামশাই অসুস্থ বোধ করছে। এই বলে লেডি ম্যাকবেথকে কিন্তু ওই জায়গা থেকে সরিয়ে নিল। কারণ লেডি ম্যাকবেথ জানতো ম্যাকবেথ আর বেশিক্ষণ থাকলে সে জোরে জোরে সমস্ত কিছু ফাঁস করে দেবে। লেডি ম্যাকবেথ কিন্তু একবারও ম্যাকবেথকে ভরসা করে না, কারণ ম্যাকবেথের মধ্যে সেই ইনোসেন্স কিন্তু এখনো রয়ে গেছে, পুরোপুরি মরে যায়নি সেই ইনোসেন্স। যাই হোক, যথারীতি এমতো অবস্থায় কেটে যাচ্ছে আমাদের ব্যাংকোয়েট সিন। এর পরবর্তীতে ম্যাকবেথ কিন্তু একেবারে হয়রান হয়ে উঠলো, উদ্বিগ্ন হয়ে উঠলো। সে ভাবলো, না, আমাকে একবার ওই উইচেসদের কাছে যেতেই হবে, আমাকে জানতেই হবে সত্যি সত্যি ব্যাংকোর উত্তরসূরিরা রাজা হবে কিনা, না হলে আমি তো ঘুমোতে পারছি না, না হলে আমার তো শান্তি আসছে না। তো যেমন কথা তেমন কাজ, ম্যাকবেথ বেরিয়ে পড়লো ওই থ্রি উইচেসের সন্ধানে। খুঁজতে খুঁজতে তাদেরকে পাওয়া গেল একটা কেভ বা গুহার মধ্যে, যেখানে অদ্ভুত কিছু কাজ করছিল ওই থ্রি উইচেস। ওই কেভের মধ্যে তারা একটা অদ্ভুত চার্মস মানে জাদু মন্ত্রের কোনো উপাদান তৈরি করছিল, যে চার্মস দ্বারা তারা কি করে, যে সমস্ত অতৃপ্ত আত্মা বা স্পিরিট আছে তাদেরকে বশ করে, এবং ওই অতৃপ্ত আত্মাদের কাছ থেকে বিভিন্ন ব্যক্তির ভবিষ্যৎবাণী জেনে নেয়। মানে বেসিক্যালি উইচেসরা কিন্তু নিজেরা ভবিষ্যৎবাণী করতে পারে না, তারা এই সমস্ত অতৃপ্ত আত্মাগুলোর কাছ থেকে ভবিষ্যৎবাণী জানে এবং তারপর সেটাকে ঘুর পথে কিন্তু এই ব্যক্তিদের কাছে উপস্থাপন করে, ম্যাকবেথের মতো ব্যক্তিদের কাছে। এইবার এই যে উইচেস ছিল তাদের যে দেবী বা যে স্পিরিটদের যে দেবী, তার নাম ছিল হেকেটি। তো বেসিক্যালি এরা এই হেকেটির উপাসনা করছিল, এবং এই উপাসনা করার জন্য তারা কি করছিল, এই সিনটাকে বলা হয় কালড্রন সিন। কারণ এই সিনে আমরা দেখতে পাবো এই উইচেসরা একটা বিশাল বড় কালড্রন মানেই হচ্ছে একটা বড় পাত্র, মানে অনেকটাই বড় আয়তনের পাত্র বলতে পারো। সেই বড় পাত্রে অদ্ভুত কিছু স্যুপ তৈরি করছিল, স্যুপের মধ্যে একটা জিনিস তৈরি করছিল যেখানে অদ্ভুত সব ইনগ্রিডিয়েন্টস উপাদান দেওয়া ছিল। ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে কি কি ছিল, সেখানে ছিল বাছুরের জিভ, মৃত শিশুর বুড়ো আঙুল, সেখানে ছিল কুকুরের লেজ, সেখানে ছিল পেঁচা, সেখানে ছিল আরো বিভিন্ন ধরনের প্রাণীর সব বিভিন্ন উপাদান, কিংবা কোনো মদ্যপান করা ব্যক্তির চর্বি থেকে শুরু করে সমস্ত কিছু। এই উপাদানগুলোকে একবারে টকবক করে ফোটানো হচ্ছিল ওই বড় পাত্রটাতে, এবং সেটাকে নামানোর পর ঠান্ডা করার জন্য সেখানে বাবুন বলে একটি প্রাণী হয়, সেই বাবুনের রক্ত দেওয়া হচ্ছিল। মনে রাখবে, ঠান্ডা করার জন্য কিন্তু বাবুনের ব্লাড দেওয়া হচ্ছিল। তো যথারীতি এই সমস্ত কিছু চলছে। এইবার ভেবে দেখো, এরকম একটা অদ্ভুত ভয়ঙ্কর সিন দেখে তুমি বা আমি যদি এই জায়গায় থাকি, আমরা কিন্তু ভয় পেয়ে যাবো। কিন্তু আশ্চর্যজনক ভাবে ম্যাকবেথ এতটুকু বিচলিত হচ্ছে না, কারণ ম্যাকবেথের সেই ইনোসেন্ট হার্ট কিন্তু এখন ক্রুয়েল হয়ে গেছে। খুন করতে সে একবারও ভয় পায় না, তাই এই সমস্ত অদ্ভুত ভয়ঙ্কর জিনিস দেখে, রক্তাক্ত জিনিস দেখে তার এতটুকু ভয় লাগলো না। ম্যাকবেথ বরঞ্চ আরো বোল্ডলি বলল যে, থ্রি সিস্টার্স, তোমরা আমাকে আমার প্রশ্নের জবাব দেবে, নাকি আমি তোমাদের দেবীকে ডাকবো? তোমরা ঠিক করে নাও, কে উত্তর দেবে, তুমি নাকি তোমরা যাকে উপাসনা করছো সে? এ কথা বলতে বলতে ম্যাকবেথ যখন এরকম জেদ ধরেছে, তখন উইচেসরা বললো, বেশ ঠিক আছে, তাহলে আমাদের উপাস্য দেবদেবীর কাছ থেকেই তুমি তোমার উত্তর করে নাও। তো সে মতো অবস্থায় কালড্রন থেকে উঠে আসছে একটা একটা করে মোট তিনটে স্পিরিট, পরপর তিনটে স্পিরিট উঠে আসবে। প্রথম স্পিরিট বা আত্মা, যে কিনা একজন ক্রাউন চাইল্ড ছিল, সে উঠে আসে, এবং অবভিয়াসলি প্রত্যেকটা চাইল্ড কিন্তু ব্লাডি, রক্তাক্ত ছিল, খেয়াল রাখবে। তো উঠে এসে সে বলছে, Beware of the Thane of Fifi. অর্থাৎ ফিপির যিনি জমিদার মানে ম্যাকডাফের থেকে সাবধান থাকো। প্রথম স্পিরিট এসে কিন্তু সতর্ক করে দিয়ে যাচ্ছে ম্যাকবেথকে। প্রথম স্পিরিট একটা বাণী দিয়ে গেল ম্যাকবেথকে যে, ম্যাকডাফের থেকে সাবধান থাকো তুমি, ওর থেকেই তোমার বিপদ আছে, এই কথা কিন্তু বলে গেল। কিন্তু এরপরে একটা সেকেন্ড স্পিরিট উঠে আসছে। সেকেন্ড স্পিরিট যে উঠে আসছে, সে এসে বলছে, You don't need to fear of death, but to love and scorn at the power of man born naturally of a woman's own. তোমাকে ততদিন পর্যন্ত কেউ হত্যা করতে পারবে না, বা এমন কোনো ব্যক্তি তোমাকে হত্যা করতে পারবে না যার জন্ম মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে হয়েছে। অর্থাৎ মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্মানো সন্তান তোমাকে হত্যা করতে পারবে না, সে নারী বা পুরুষ যেই হোক না কেন। এই কথা শুনে ম্যাকবেথ তখন ভাবছে, তাহলে ম্যাকডাফ সম্বন্ধে ভয় কি? সকলেই তো নারীর গর্ভ থেকে সাধারণভাবে জন্মগ্রহণ করে, তাহলে ম্যাকডাফ বা ব্যতিক্রম কি? তাহলে ম্যাকডাফের থেকে তো ভয় পাওয়ার কিছু নেই আমার।
তাহলে এটা নতুনত্ব কিছু না, তাহলে ম্যাকডাফকে নিয়ে ভাববো না। তবু ওই যে খুনের নেশা মাথায় একবার চেপে গেছে ম্যাকবেথের। ম্যাকবেথ বলতো তবু ডবল সিওর হওয়ার জন্য আমি ম্যাকডাফকে হত্যা করবো, বলে আমি প্রহরীদের বলবো ওকে যেন হত্যা করে আসে। ব্যাস বলে ঠিক আছে, এত সমস্যা মিটে গেল। তাহলে কেউ আমাকে হত্যা করতে পারছে না, আমার মৃত্যু তাহলে অস্বাভাবিকভাবে না, স্বাভাবিকভাবে বার্ধক্যজনিত কারণেই হবে, আমাকে রক্তাক্ত হয়ে মরতে হবে না, এটা ম্যাকবেথ ভাবলো। এরপরে উঠে আসছে তৃতীয় চাইল্ড, যে চাইল্ডটার হাতে কিন্তু একটা গাছের ডাল ছিল, ছোট গাছের ডাল। তো সেই থার্ড স্পিরিট বা থার্ড চাইল্ড উঠে যখন আসছে, সে এসে বলছে, You will not defeated until the wood of Birnam comes to Dunstan Hill. ম্যাকবেথ, তোমাকে ততদিন পর্যন্ত কেউ সিংহাসন চুক্ত করতে পারবে না যতদিন না বীরনাম ফরেস্ট, নামটা আমরা মনে রাখবো, ফরেস্টের নাম বীরনাম ফরেস্ট। বীরনাম ফরেস্ট ডান্সিন্যান্স হিলের দিকে এগিয়ে আসছে। ডান্সিন্যান্স হিলস যেখানে বর্তমানে ম্যাকবেথের রাজ দরবার অবস্থিত। তাহলে থার্ড স্পিরিট এসে বললো যে বীরনাম বলে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটা যতদিন নাই ডান্সিন্যান্স হিলের দিকে যেতে পারছে ততদিন পর্যন্ত তোমাকে কেউ সিংহাসন চুক্ত করতে পারবে। ম্যাকবেথ বললো, এটা আবার কোনো ব্যাপার হলো? কোন জঙ্গল কোনোদিন নিজে নিজে উঠে আসতে পারে? স্বাভাবিক ব্যাপার, আমরা তাই ভাববো জঙ্গল নিজে নিজে চলাফেরা করতে পারে নাকি? পারে না, এটা অস্বাভাবিক ব্যাপার। তাহলে আমাকে কেউ কোনোদিন সিংহাসনচ্যুত করতে পারবে না যতদিন আমি বেঁচে থাকবো। তাহলে এই কথা ম্যাকবেথ বুঝলো। আবার বেঁচে থাকাটা কেমন? আমি নিজের ইচ্ছা মানে নিজের মতন করে মারা যাবো, স্বাভাবিক ব্যাপার। তাহলে আমার বার্ধক্য যতদিন থাকবে, স্বাভাবিকভাবে যতদিন খুশি আমি রাজত্ব করবো, আমার কেউ সিংহাসনচ্যুত করতে পারবে না। ম্যাকবেথ তো একেবারে পুরো সিওর এবং রিল্যাক্সড হয়ে গেল। তো যথারীতি যাই কাজ, ম্যাকবেথ মনে মনে খুব সন্তুষ্ট হলো। কিন্তু কিন্তু তখনও ম্যাকবেথের মনে একটা প্রশ্ন রয়ে গেছে। ম্যাকবেথ একটা প্রশ্ন নিয়ে এসেছিল যে ব্যাংকোর উত্তরসূরি রাজা হবে কি হবে। ম্যাকবেথ তখন বলছে, আচ্ছা যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করতে চাই, সত্যিই কি ব্যাংকোর উত্তরসূরি রাজা হবে? এই প্রশ্ন যেই ম্যাকবেথ করলো, তখনই ওই যে বিশাল কালরন যেটাতে চান্স তৈরি হচ্ছিল, সেটা মাটির নিচে ডুবে গেল এবং 8টা ছায়ামূর্তি, মনে রাখবে কতগুলো ফিগার? 8। 8টা ছায়ামূর্তি পর পর হেঁটে হেঁটে যেতে লাগলো ম্যাকবেথের সামনে দিয়ে, এবং ওই প্রত্যেকটা ছায়ামূর্তি কিন্তু ব্লাডি ছিল বা রক্তাক্ত ছিল। এবং ওই ছায়ামূর্তিগুলোর 7টা ছায়ামূর্তির পর সবার শেষ ছায়ামূর্তি অর্থাৎ 8 নম্বর ছায়ামূর্তিটা ছিল ব্যাংকোর, এবং ব্যাংকোর হাতে ছিল একটা মিরর বা আয়না। এবং ওই যে সামনে 7টা ছায়ামূর্তি ভেসে গেল, প্রত্যেকটা ছায়ামূর্তি ছিল এক একজন রাজা, তাদের প্রত্যেকের মাথায় মুকুট ছিল, কিন্তু ব্যাংকোর মাথায় মুকুট ছিল না। 8 নম্বর ফিগারটার মাথায় কোনো মুকুট ছিল না, শুধু ব্যাংকোর হাতে ছিল একটা আয়না। এইবার সারপ্রাইজিংলি ওই আয়নার মধ্যে বিভিন্ন ব্যক্তিদের মুখ ঝাপসা ভাবে দেখা যাচ্ছে, যে ব্যক্তিরা প্রত্যেকে কিন্তু রয়্যাল ক্রাউন বা রাজ মুকুট পরে আছে। তার মানে বেসিক্যালি ওই আয়নায় ফুটে ওঠা ছবিগুলো ইন্ডিকেট করছে, ইয়েস, ব্যাংকোর উত্তরসূরি বা সাকসেসররা কিন্তু একদিন রাজা হবে। তো ম্যাকবেথ তার প্রশ্নের উত্তর ইনডাইরেক্টলি পেল। পাশাপাশি এখানে কিন্তু ম্যাকবেথ আরেকটা হিন্টস পেয়েছে, জানি না ম্যাকবেথ কতটা সেটা বুঝতে পেরেছিল, বাট আমরা বুঝতে পারছি ওই যে প্রত্যেকটা রাজা তারা কিন্তু প্রত্যেকের রক্তাক্ত ছিল। সামহাও এটা কিন্তু একটা হিন্টস ছিল যে এরপর প্রায় 7 জেনারেশন বা 7টা প্রজন্ম হয়তো এইভাবেই রক্তাক্ত হয়ে সিংহাসনচ্যুত হবে, যেমন করে ডানকানকে সরিয়েছে রক্তের বিনিময়ে ম্যাকবেথ। রক্তক্ষয় ঘটিয়ে ম্যাকবেথ ডানকানকে সিংহাসনচ্যুত করেছে, এমন ভাবে হয়তো আরো 7 জন রাজা রক্তক্ষয়ের দ্বারাই সিংহাসনচ্যুত হবে, এটা একটা কোনোভাবে ইন্ডিকেশন ছিল। তো যথারীতি ম্যাকবেথ তার উত্তর পেল। ম্যাকবেথ উত্তর পেয়ে খুবই হতাশ হলো এবং সেখান থেকে ফিরে আসে, এবং ফিরে আসার পরই তার সব সেই সৈন্য সামন্তদের অর্ডার দিচ্ছে, যাও ম্যাকডাফকে গ্রেফতার করবে এবং ওকে হত্যা করো, ওকে আমার কাছে নিয়ে আসো, ওকে হত্যা করবো। যথারীতি সৈন্য সামন্তরা চলে যাচ্ছে ম্যাকডাফের বাড়ি, কিন্তু ততক্ষণে ম্যাকডাফ স্কটল্যান্ড ছেড়ে চলে গিয়েছে ইংল্যান্ডে ম্যালকমের কাছে, অর্থাৎ ডানকানের বড় ছেলের কাছে। ম্যালকম সেখানে মানে ওখানকার স্থানীয় রাজাদের সহায়তা নিয়ে কিন্তু একটা বাহিনী তৈরি করছিল, এবং ম্যাকডাফ গিয়েছে সেই বাহিনীতে যোগদান করতে এবং তাদের সেনাপতির ভূমিকা পালন করতে। অর্থাৎ ম্যাকডাফ খুব ভালো করেই কিন্তু জানতো ম্যাকবেথ নৃশংস হয়ে যাচ্ছে, এর সঙ্গে থাকা যাবে না, তাই ম্যাকডাফ সেই জায়গা ছেড়ে চলে গেল। ম্যাকডাফ চলে যাওয়ার পর রাজা তো খেপে গেলেন, অর্থাৎ ম্যাকবেথ খেপে গেলেন। যখন প্রহরী জানালেন যে ম্যাকডাফকে পাওয়া যাচ্ছে না রাজামশাই, তখন ম্যাকবেথ এতটাই নৃশংস হয়ে উঠলেন, বললেন ওর বাড়িতে ওর স্ত্রী, ওর সন্তান, ওদেরকে হত্যা করো। ম্যাকডাফের একজন স্ত্রী এবং একজন অত্যন্ত ছোট্ট সন্তান ছিল, 6 থেকে 7 বছর বয়সের সন্তান ছিল। ম্যাকবেথ তাদেরকে নৃশংসভাবে হত্যা করালেন। দেখো, এই ম্যাকবেথ যে একসময় সামান্য ডানকানকে হত্যা করতে দ্বিধাবোধ করছিলেন, তার হাত কাঁপছিল, আজ কিন্তু খুনের অর্ডার দিতে বা খুন করাতে তার এতটুকু কণ্ঠস্বর কাঁপে না। তাহলে সেই বীর ম্যাকবেথ কিন্তু আজকে শুধুমাত্র একজন খুনি ম্যাকবেথে পরিণত হয়েছে, যে খুনই করতে বসে ক্ষমতার লোভে, মানে খুন করতে চায় ক্ষমতার লোভে। সিংহাসনটাই তার কাছে এখন বড়, ক্ষমতাটাই এখন তার কাছে বড়, আর এটাই হলো সিংহাসনের বড় পাপ।
ক্ষমতার বড় পাপ, ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, যেটা ম্যাকবেথ হয়ে গেছিল। তো যথারীতি ম্যাকডাফের পরিবার কিন্তু সম্পূর্ণরূপে হত্যা হলো। এরপর ম্যালকম এবং ম্যাকডাফ ইতিমধ্যে তাদের সৈন্য সামন্ত নিয়ে রেডি হচ্ছে বা প্রস্তুত হচ্ছে, এবং ম্যাকডাফ কিন্তু খবর পেয়েছে ইতিমধ্যে যে ম্যাকবেথ তার পরিবারকে অর্থাৎ তার স্ত্রী এবং পুত্রকে নৃশংসভাবে হত্যা করেছে। তাই ম্যাকডাফের মনে কিন্তু প্রতিশোধের আগুন টকবক করে জ্বলছে। ম্যাকবেথের প্রতি ম্যাকডাফের ঘৃণা কিন্তু ক্রমশ বেরিয়ে চলেছে। সবকিছু রেডি করে যখন তারা প্রস্তুত হচ্ছে, তখন ইতিমধ্যে কিন্তু স্কটল্যান্ডে ম্যাকবেথের বিরুদ্ধে সকলেই প্রতিবাদ করছে। সকলেই বুঝতে পারছেন যে ম্যাকবেথ কতটা নৃশংস হয়ে উঠেছেন। এবার যাদের সামর্থ্য ছিল তারা অনেকেই কি করলো, বা সামর্থ্য বা ক্ষমতা ছিল, তারা অনেকেই স্কটল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে গেলেন এবং ইংল্যান্ডে ম্যালকমের সৈন্যবাহিনীতে যোগদান করলেন। কিন্তু যাদের সামর্থ্য ছিল না, পরিবার নিয়ে ভয় ছিল, তারা কি করলো, বললো যে আপনারা আসুন, অর্থাৎ ম্যালকম এবং ম্যাকডাফকে বললো আপনারা আসুন, ম্যাকবেথকে আক্রমণ করুন, আমরা ভিতর থেকে আপনাকে সহায়তা করব। অর্থাৎ আমরা এখানে দেখাবো যে রাজামশাই মানে ম্যাকবেথ, আমরা তোমার পাশে আছি, বাট যেই আপনারা একবার প্রবেশ করবেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের পক্ষ নিয়ে নেবো। এইভাবে কিন্তু ম্যাকবেথকে আমরা পরাস্ত করবো। যথারীতি সব প্ল্যান রেডি। ম্যালকম এবং ম্যাকডাফ এসে উপস্থিত হলো একটা বিশাল সৈন্যবাহিনী নিয়ে বিরনাম ফরেস্টের আগে। তারা এবার আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। হঠাৎ করেই ম্যাকবেথের কোনো একজন প্রহরী, যে কিনা ওই দূর কোথায় কি ঘটছে সবকিছু লক্ষ্য রাখে, সে ছুটতে ছুটতে ম্যাকবেথের কাছে আসছে এবং তার গলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছে না। সে তখন বলছে যে রাজামশাই, এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি, আপনি বিশ্বাস করতে পারবেন না। ম্যাকবেথ বলছে কি দৃশ্য দেখেছো তুমি? ম্যাকবেথ বলছে যে কি দৃশ্য দেখলে তুমি? তখন হচ্ছে রাজামশাই, আমি দেখলাম বিরনাম ফরেস্ট এগিয়ে আসছে ড্যান্সিনান্স হিলের দিকে। কি অদ্ভুত কথা, বিরনাম ফরেস্ট এগিয়ে আসছে ড্যান্সিনান্স হিলের দিকে, এ কথা মানা যায় না। তো যথারীতি রাজা বললেন, দেখো এই কথা যদি সত্য না হয় তাহলে তোমাকে কিন্তু ওই গাছে বেঁধে আমি ঝুলিয়ে রাখবো এবং নির্মম ভাবে না খেতে করতে দিয়ে তোমাকে হত্যা করবো বলে দিলাম। হরি বললেন, আপনি নিজে এসে দেখুন। তখন ম্যাকবেথ দেখলেন, হ্যাঁ সত্যি ড্যান্সিনান হিলের দিকে বিরনাম ফরেস্ট এগিয়ে আসছে। তাহলে এই মত অবস্থায় এই সমস্ত ঘটনা ঘটছে। তবে এর আগে আমরা একটুখানি তোমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাই। আমি সামনে কি ঘটছে আমরা জানলাম, কিন্তু এর মাঝে কি ঘটে গিয়েছে, বা একটা ঘটনা কিন্তু এর মাঝে ঘটে গিয়েছে। একটা ঘটনা কি ঘটে গেছে, ইতিমধ্যে লেডি ম্যাকবেথ, যে কিনা সব সময় ম্যাকবেথের পাশে ছিল, সেই লেডি ম্যাকবেথের এক ভয়াবহ রোগ দেখা দিচ্ছে। সেই রোগটার নাম কি না, সোমনাম্বুলিজম। সোমনাম্বুলিজম মানে ঘুমের মধ্যে হাঁটা, অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে। এটা কিন্তু সত্যিকারই একটা রোগের অস্তিত্ব রয়েছে, যেটা অনেক সময় অনেক ব্যক্তির মধ্যে, খুব রেয়ার কয়েকজন ব্যক্তির মধ্যে দেখা যায় যারা ঘুমের মধ্যে হাঁটেন। এবং এটা কিন্তু ভয়ঙ্কর একটা রোগ, কারণ যখন তারা ঘুমের মধ্যে হাঁটেন তাদের কিন্তু কোনো সেন্স থাকে না যে তারা হাঁটছে। তো তারা বিনা সেন্সেই বিভিন্ন জায়গায় হেঁটে চলে যায়। এতে কিন্তু মৃত্যুর ঝুঁকি অনেকটা বেড়ে যায়। লেডি ম্যাকবেথের রোগ দেখা দিচ্ছে। মাঝে মধ্যে লেডি ম্যাকবেথ হাতে মোমবাতি নিয়ে যেন কোথায় হেঁটে যাচ্ছেন, সোজা গিয়ে বাথরুমে চলে যাচ্ছেন, কাপড় কাচ্ছেন, কন্টিনিউয়াস হাত ধুচ্ছেন, এই সমস্ত কিছু কাজ করে যাচ্ছেন, আর বিড়বিড় করে কি যেন বলে যাচ্ছেন। ম্যাকবেথ একজন চিকিৎসককে নিয়ে এলেন লেডি ম্যাকবেথের চিকিৎসা করার জন্য। সেই চিকিৎসক এসে লেডি ম্যাকবেথের যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন, মানে পার্সোনাল অ্যাটেন্ডেন্স যিনি ছিলেন, তাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কি দেখেছেন বা কি কি শুনেছেন আমাকে একটু বলুন। তখন লেডি ম্যাকবেথের অ্যাটেন্ডেন্স বলছে, না লেডি ম্যাকবেথ এমন কিছু কথা বলেন ঘুমের ঘরে যেটা আপনাকে আমি বলতে পারবো না। কারণ ডক্টর এই যেমন প্রশ্ন করছে, ঠিক সে মতো অবস্থাতেই লেডি ম্যাকবেথ ঘর থেকে ঘুমের মধ্যে হেঁটে এইভাবে একটা বাতিল হয়ে বেরিয়ে আসছে। তার চোখগুলো কিন্তু বড় বড় করে খোলা, কিন্তু হেঁটে যাচ্ছে, তার কোনো সেন্স নাই। ডাক্তারকে ডাকছে লেডি ম্যাকবেথকে, লেডি ম্যাকবেথ বলে কোনো সারা শব্দ নাই তার মধ্যে। তখনই হঠাৎ করে ডাক্তার শুনতে পাচ্ছে লেডি ম্যাকবেথ কতগুলো ভয়ঙ্কর কথা বলছে। কি ভয়ঙ্কর কথা বলছে? না, ডানকানকে হত্যা করা আমাদের উচিত হয়নি, না না না, এইভাবে হত্যা করা আমাদের উচিত হয়নি। সেখানে লেডি ম্যাকবেথ একটা বিখ্যাত উক্তি বলছে, যে উক্তিটা আমি তোমাদের বলেছিলাম একসময়। এই লেডি ম্যাকবেথ কিন্তু বলেছিল যে সামান্য জল আমাদের সমস্ত পাপের দাগ ধুয়ে দেবে। সেই লেডি ম্যাকবেথ এখন বলছে, All the perfume from Arabia will not sweeten this little hand. আরব থেকে সমস্ত পারফিউম যদি এনে দেওয়া হয় তাহলে সেই পারফিউম এই সামান্য ছোট্ট হাতকে সুগন্ধিত করতে পারবে না। তার মানে যে পাপের দাগ এতে লেগেছে, যে পাপের গন্ধ এই হাতে লেগেছে, সেই পাপের দাগ বা গন্ধ সমস্ত পারফিউম এনে ঢেলে দিল, মেটানো যাবে না। তাহলে লেডি ম্যাকবেথ এইবার কিন্তু পাপ বোধে ভুগছেন, যেটা আমি তোমাদের বলেছিলাম যে পাপ কিন্তু কাউকে পিছন ছাড়ে না, লেডি ম্যাকবেথকেও ছাড়েনি। অন্তরে পাপ বোধে ভুগতে ভুগতে তার এই মেন্টাল কন্ডিশন আজ থেকে এই জায়গায় নিয়ে এসেছে। সব সময় যেন একটা পাপ বোধে ভুগছেন, আর বারবার বলে হচ্ছেন আমার হাতের এই সমস্ত দাগ আরবের সমস্ত পারফিউম এনে দিল, মুছে যাবে না, এই গন্ধ যাবে না। এই সমস্ত ঘটনা যখন ঘটছে তখন ডাক্তার বাইরে বেরিয়ে আসছে, এসে ম্যাকবেথকে বলছে যে রাজামশাই আমি দুঃখিত, আমি এই রোগ সারাতে পারবো না। ম্যাকবেথ বলছে, কেন তুমি এই রোগ সারাতে পারবে না কেন? তখন ডাক্তার বলছে যে এই রোগ মনের রোগ রাজামশাই, আমি তো কেবল শরীরের রোগ সারাতে পারি। ম্যাকবেথ তখন কিছুটা আয়রনির সুরে বা কিছুটা নিজের প্রতি
দুঃখ থেকে হয়তো ম্যাকবেথ বলছেন যে ডাক্তার তুমি কেমন ডাক্তার, এমন ডাক্তার বলে যে তোমার কাছে মনের রোগ সারানোর মতো কোনো ওষুধ নেই, দাও না একটা ওষুধ যেটা দিয়ে মনের রোগটা সারানো যায়। তাহলে ম্যাকবেথও কিন্তু তখন পাপ বোধে ভুগছে। ম্যাকবেথের মনের মধ্যে যে মনের রোগ সেটা সারাবার জন্য সেও যেন ব্যাকুল হয়ে বলে উঠছে ডাক্তারকে, মনের রোগ সারাবার জন্য দাও না একটা ওষুধ। তার মানে সামহাও লেডি ম্যাকবেথই বলো ম্যাকবেথ সবাই এখন পাপ বোধে ভুগছে। যাই হোক, এর মধ্যেই কিছুক্ষণ পরেই বা এক দুদিন পরেই কিন্তু একটা খবর আসছে। খবরটা হচ্ছে লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছেন। লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড। আর পারলেন না এই পাপের জ্বালা সহ্য করতে, নিজের পাপকে আর ধরে রাখতে পারলেন না, অবশেষে বাধ্য হলেন সুইসাইড করতে। তাহলে আলটিমেট লাভটা কি হলো? যে লেডি ম্যাকবেথ নিজে কিনা বলেছিল তোমার এই একটা রাতের সামান্য কাজ আমাদের গোটা জীবনটাকে পাল্টে দিতে পারে, সারাটা জীবন আমাদের সুখে রাখতে পারে, সেই লেডি ম্যাকবেথ কি সত্যিই সুখে রইলো? জীবন পাল্টালো, বাট ভালোভাবে নয়, খারাপ ভাবে। তাই পাপ দ্বারা বা শর্টকাটের দ্বারা যখন আমরা কোনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করি অসৎ পথে, সেই পজিশন জীবনেও টেকে না। তাতে তুমি রাজাই হও বা রানী হও, তোমার পাপ তোমাকে পেছন ছাড়বে না। তার জলজান্ত উদাহরণ লেডি ম্যাকবেথ। যে লেডি ম্যাকবেথ একদিন ভয়ঙ্কর দেবী উপাসনা করেছিলেন, বলেছিলেন আমার দেহ থেকে সমস্ত ইমোশনকে তুমি বাদ দিয়ে দাও, সেই লেডি ম্যাকবেথ আজ পাপ বোধে ভুগে নিজে সুইসাইড করতে বাধ্য হলেন। এই মতো অবস্থায় আমাদের ম্যাকবেথ কিন্তু পুরোপুরি একা হয়ে পড়লো। তার কাছে পাশে দাঁড়াবার মতো আর কেউ নাই। সকলেই তখন চলে গেছে। তার একমাত্র সঙ্গী কে ছিল? তার একমাত্র সঙ্গী ছিল লেডি ম্যাকবেথ। সেও কিন্তু আর তার হাতে নাই। এমতো অবস্থায় ম্যাকবেথ একটি কথা বলছে, যে কথাটা আমি তোমাদের এখান থেকে পড়ে শোনাচ্ছি। যে স্পিচটা কিন্তু আজ পর্যন্ত সর্বকালের সেরা সলিলকি বলা হয়। সলিলকি মানে নিজের সঙ্গে নিজে কথা বলা। ম্যাকবেথ এবার তখন অসহায় হয়ে পড়ছে, তার পাশে আর কেউ নাই। তার একমাত্র ভালো খারাপ সমস্ত সঙ্গী ছিল লেডি ম্যাকবেথ, সেও আজ নাই। ম্যাকবেথ তখন জীবনের প্রতি কেয়ারলেস হয়ে পড়ছে। কেয়ারলেস হয়ে ম্যাকবেথ তখন কি বলছে দেখো, tomorrow and tomorrow and tomorrow creeps in the pretty pace from day to day to the last slavey of recorded time, and all our yesterdays have lighted fools. The way to dusty death, out, brave candle. Life is but a walking shadow, a poor player that starts and farts his hour upon the stage and then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing. যার অর্থটা কেমন দাঁড়ায়? ম্যাকবেথ বলতে চাইলেন আগামী করি, কিন্তু আমরা জীবনে প্রত্যেকেই কিন্তু হয়রান হয়ে যাচ্ছি। কিন্তু আগামীতে আছেটা কি? আগামীতে কি সত্যি সুখ আছে? সত্যি সুখ তো নাই। তোমরাই তো স্বামী বিবেকানন্দের স্বামী আর মাদার ওষুধে কি পড়েছিলে? স্বামী বিবেকানন্দ কি বলেছিল? যদি জানার তাকে মৃত্যুকে জানো, জীবনকে নয়। ম্যাকবেথও কিন্তু সেই এক কথাই বলছেন, শেক্সপিয়ারও কিন্তু এক কথাই বলছেন এই আগামী কাল কি করব, কাল কি খাবো, কাল কি পাবো, এই ভাবতে কিন্তু আমরা নানান রকম কাজ করে চলেছি। আর এই আগামীর চিন্তাই কিন্তু আমাদের পাপ বোধের দিকে নিয়ে যায়। দেখো, ভবিষ্যতে রাজা হবো, রাজা হলে সুখে থাকবো, এই চিন্তাই তো ম্যাকবেথকে পাপের দিকে এগিয়ে নিয়ে গেল। সেটা আলটিমেটলি রিয়েলাইজ করতে পারছে ম্যাকবেথ। বলছে আগামী করি, কিন্তু আমরা সবাই বিপথে অগ্রগামী হয়ে যায়। আগামী করি সবাই আমরা যত খারাপ কাজগুলো করে থাকি। তারপর ম্যাকবেথ নিজের জীবনকে একটা বাতির সঙ্গে তুলনা করছে। কি বলছে? লাইফ ইজ নাথিং বাট আ ব্রিফ ক্যান্ডেল। জীবন শুধুমাত্র একটা বাতি ছাড়া কিছুই নয়, একটা হেঁটে চলা ছায়া ছাড়া কিছু নয়। বাতি একটা ছোট্ট বাতি, একটা সময় পর্যন্ত জ্বলবে, তারপর একটা সময়কে দপ করে নিভে যাবে। জীবনটাও আমাদের তাই, যতদিন বেঁচে আছি ততদিন জ্বলছি আমরা, আবার যখন নিভে যাবে তখন শান্তির দেশে চলে যাব। তাহলে লাইফটা একটা বাতি ছাড়া কিছুই নয়, শুধু আমরা এখানে জ্বলতেই এসেছি, অ্যাকচুয়ালি অন্যকে আলো বিলাতে এসেছি। কিন্তু আমরা ভুলে যাই আমার কাজ অন্যকে আলো বেলানো, সকলকে সুখে রাখা, নাকি অন্যকে হিংসা করে সুখের পথে নিজে ধাবিত হওয়া। এটা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। আবার পাশাপাশি লেখক কি বলছেন? ম্যাকবেথ বলছেন যে জীবন শুধুমাত্র একটা হেঁটে চলে ছায়া। এক্স্যাক্টলি তাই। যতদিন তুমি বেঁচে আছো ততদিন তোমার ছায়া আছে, যেদিন তুমি মারা যাবে তোমার ছায়াটা আর থাকবে না। অর্থাৎ তোমার সঙ্গে সেই ছায়াটা আর চলবে না। তোমার দেহ শেষ, তোমার কায়াও শেষ, তোমার ছায়াও শেষ। এই কথা আমাদের সকলের মাথায় রাখা উচিত। আবার একটা কথা বলছেন যে লাইফ ইজ নাথিং বাট আ স্টোরি টোল্ড বাই অ্যান ইডিয়েট। জীবন একটা গল্প, মায়ার গল্প, ছলনার গল্প, যেটা একটা ইডিয়েট বলে। মানে এই যে আমরা প্রত্যেকে জীবনে বেঁচে থাকবো, জীবনে এই করবো তা করবো, এই যে কথাগুলো বলি, দোজ আর দা টকিং অফ আ ইডিয়েট। ইডিয়েটের কথা, তাছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। এটা বোকারাই জীবনের পেছনে ছোটে। আসল বুদ্ধিমান তারাই যারা মৃত্যুকে জানে, যারা জানে যে জীবনের শেষ পরিণতি কিন্তু মৃত্যু। পাতার পর পাতা আমরা উল্টে যাচ্ছি, কিন্তু সেই মৃত্যুর সন্ধানী, আলটিমেট জিরোর সন্ধানী। কিন্তু বোকারাই কেবল জীবনের সন্ধানে ছোটে। আর এই বোকাদের গল্প ইনডাইরেক্টলি কিন্তু ম্যাকবেথ বলতে চাইলো বা শেক্সপিয়ার বলতে চাইলো, এই বোকাটা কিন্তু ঈশ্বরকেও তিনি ইন্ডিকেট করছেন। ঈশ্বর আমাদেরকে বোকা বানিয়েছে, ঈশ্বর আমাদের পাঠিয়েছে এখানে বাঁচার জন্য, মানে আমরা বাঁচতে ছুটি। অর্থাৎ সেই ঈশ্বর কিন্তু আমাদের বোকা করে রেখেছে।
তাহলে ম্যাকবেথের যে আলটিমেট রিয়েলাইজেশন সেটা কিন্তু একটা সাংঘাতিক রিয়েলাইজেশন তার জীবন সম্বন্ধে, এবং ম্যাকবেথের রিয়েলাইজেশনের দ্বারা ফিয়ারলেস হয়ে পড়ছে, বলছে আসুক কি আছে, আসুক মৃত্যু আমার দিকে ধেয়ে আসুক, আমি প্রস্তুত সে মৃত্যুকে বরণ করতে। আর তো হারানোর মতো আমার কিছুই নেই, সবই তো হারিয়ে ফেলেছি, আছে শুধু সিংহাসনটা, আর তো কিছুই নেই। কার জন্য এত লড়াই করলাম? সত্যি তো তাই। আমরা কখনো ভেবে দেখেছি আমরা জীবনে এত দাঙ্গা হাঙ্গামা এত কিছু করি কার জন্য করি? জীবনের শেষ দিনে মৃত্যুটা দেখবো বলে? এই এত দাঙ্গা হাঙ্গামা করে তুমি জীবনের শেষ পর্যন্ত কি নিয়ে যাবে? কিছুই না। এটা ম্যাকবেথও পারলো না। যাই হোক, ম্যাকবেথের আলটিমেট রিয়েলাইজেশন হচ্ছে, ইতিমধ্যে আমরা ওইখানে খবর পেয়েছিলাম যে ডান্সেন্সিলের দিকে বিননাম ফরেস্ট এগিয়ে আসছে। তাহলে সত্যি কি জঙ্গল এগিয়ে আসছে ডান্সেন্সিলের দিকে? না। সেখানে কাণ্ডটা কি ঘটেছিল আমরা একটু চিনি। কাণ্ডটা ঘটেছিল, আমি কিন্তু বলেছিলাম ইতিমধ্যে ম্যালকম এবং ম্যাকডাফ সৈন্যবাহিনী নিয়ে কিন্তু বিননাম ফরেস্টের কাছে উপস্থিত হয়েছে। এই সময় ম্যালকম একটা মাস্টার স্ট্রোক খেলে। কি মাস্টার স্ট্রোক? তিনি ম্যাকবেথের কাছ থেকে এক্স্যাক্টলি প্রহরীর সংখ্যাটাকে হাইড করার জন্য, মানে কতজন সৈন্য নিয়ে তিনি অ্যাটাক করছেন সেটাকে হাইড করার জন্য প্রত্যেক সৈন্যকে অর্ডার দিয়েছিলেন, তোমরা সবাই একটা করে গাছে বড় ডাল কেটে ফেলে এবং নিজেদেরকে ডাল দিয়ে আড়াল করো। এর ফলস্বরূপ ওই ডাল দিয়ে আড়াল করতে করতে তোমরা এগিয়ে চলো। এর ফলস্বরূপ কি হয়েছিল? ওই ডালগুলো দূর থেকে দেখে প্রহরীদের দেখা যাচ্ছিল না, দূর থেকে দেখে মনে হচ্ছিল ওই গাছ এগিয়ে আসছে। ডালগুলোকে দেখে দূর থেকে একটা গাছ মনে হচ্ছিল, একদম কাছাকাছি তো নয়, অনেকটা দূরে, তাই দূর থেকে জিনিসগুলো ছোটই দেখাবে। তাই একটা গাছের ডাল বলে একটা গাছ বলে অতটা তফাৎ করে কিন্তু দূর থেকে যাবে না। তার ডালগুলো নিয়ে প্রহরীরা এগিয়ে আসছিল, অ্যাকচুয়ালি গাছেরা নয়। তাহলে ওই যে স্পিরিটরা ভবিষ্যৎবাণীটা করেছিল সেটার কিন্তু ডুয়েল মিনিং ছিল। বিননাম ফরেস্ট এগিয়ে আসবে, বাট অরিজিনালটা নয়। কেউ বিননাম ফরেস্টের ছদ্মবেশ ধারণ করে এগিয়ে আসবে, এবং সেটা ম্যালকমের সৈন্যবাহিনীরা। এইবার ম্যাকবেথ বুঝতে পারলো যে উইচেসরা বা স্পিরিটরা তাকে ঠকিয়েছে, তাকে একই ভবিষ্যৎবাণী দুটো মানে করে বলেছে। তখন ম্যাকবেথ বলল ভবিষ্যতে যেন এই সমস্ত প্রেতাত্মা দিয়ে আর কেউ বিশ্বাস না করে। নিজের ভুল ম্যাকবেথ বুঝতে পারলো। যাই হোক, তবু ম্যাকবেথ এইবার আসবে আসল ম্যাকবেথের রূপ। এতক্ষণ পর্যন্ত আমরা তাকে খুনি ম্যাকবেথ হিসেবে দেখেছিলাম, কিন্তু যতই একজন খুনি ম্যাকবেথ হিসেবে তাকে দেখি না কেন, যোদ্ধা যোদ্ধাই হয়। ওয়ান্স আ সোলজার ইজ অলওয়েজ আ সোলজার। সোলজার কখনো তার সৈনিক সত্তাকে বলতে পারে না, ম্যাকবেথও পারেনি। ম্যাকবেথ চাইলেই তার ক্ষমতাকে কাজে লাগিয়ে সেই দিন স্কটল্যান্ড ছেড়ে চলে যেতে পারতেন, কিংবা কোথাও লুকিয়ে পড়তে পারতেন, দুর্গের ভেতর বসে থাকতে পারতেন। কিন্তু ম্যাকবেথ তার আবার সব পোশাক ছেড়ে খুনি ম্যাকবেথ আবারও হয়ে উঠছে দ্য ফাইটার ম্যাকবেথ, দ্য সোলজার ম্যাকবেথ। আবারও বর্ম পড়ছে ম্যাকবেথ। ম্যাকবেথ বলছে নিয়ে এসো আমার বর্ম, আমি পরবো, বীরের মতো সামনে থেকে আমি যুদ্ধ করব, দেখি কার ক্ষমতা আমাকে পরাস্ত করতে পারে। ম্যাকবেথ তার বর্ম পড়ছে, পরে প্রস্তুত হচ্ছে, বাকিদেরও বলছে প্রস্তুত হও যুদ্ধের জন্য। এইবার সামনাসামনি যুদ্ধ শুরু হলো ম্যালকমের সৈন্যবাহিনীর সঙ্গে ম্যাকবেথের সৈন্যবাহিনী। ম্যাকবেথ একের পর এক সমস্ত সৈনিকদের কিন্তু হত্যা করতে লেগে গেল, কারণ যোদ্ধা ম্যাকবেথের যে সত্তা সেটা যাবে কোথায়? সেটা এতদিন ধুলোয় চাপা পড়েছিল কেবল, আজ একটা ঝড় এসে সেই ধুলোটা ঝরে গেছে, এবং সেই ধুলো যখন ঝরে গেছে বা সরে গেছে, আসল যোদ্ধা ম্যাকবেথ তো বেরিয়ে এসেছে। এই ম্যাকবেথ যাকে আমরা চিনতাম প্রথমে বীর যোদ্ধা হিসেবে, সেই যোদ্ধা ম্যাকবেথ দেখা দিয়েছে। তাই তার সামনে এই সমস্ত ছোট ছোট সৈনিকরা ধোপে টেকে না, একের পর এক আসছে। ম্যাকবেথ তাদেরকে সব হত্যা করে সামনেতে একেবারে লাঠিয়ে ফেলে রেখে দিচ্ছে। ম্যাকবেথের বীরত্বের কাছে সবাই পরাস্ত হয়ে আসছে। এর মতো অবস্থায় ঠিক কোন এক জায়গায় ম্যাকডাফের মুখোমুখি হয়ে যাচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ চেষ্টা করছে ম্যাকডাফকে এড়িয়ে চলতে, কারণ তখন কিন্তু ম্যাকবেথের মাথায় কাজ করছে যে একটা স্পিরিট বলেছিল ম্যাকডাফের থেকে সাবধান থাকতে। যদিও সে মনে মনে আবার ভাবছে ম্যাকডাফের থেকে সাবধান থাকতে বলেছিল, পাশাপাশি মধ্যে এটাও বলেছিল যে কোনো স্বাভাবিকভাবে জন্ম হওয়া সন্তান তোমাকে হত্যা করতে পারবে না, মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম হওয়া সন্তান তোমাকে হত্যা করতে পারবে না। ঠিক আছে, ম্যাকডাফকে আমি ভয় পাবো না, তবুও সামহাও দেখো কোনো নেগেটিভ জিনিস যদি আমাদের কানে একবার আসে, সেই জিনিসটা কিন্তু সবার মনে সবার আগে আমাদের মনে স্ট্রাইক করে। তো যথারীতি ম্যাকবেথের মনে নেগেটিভটা প্রথমে স্ট্রাইক করছিল, যদিও একটু পজিটিভ ছিল যে স্বাভাবিকভাবে জন্ম হওয়া সন্তান তোমাকে হত্যা করতে পারবে না। তাই ম্যাকবেথ নেগেটিভটাকে বেশি নিচ্ছিল, পজিটিভ থাকলো। তখন ম্যাকবেথ ম্যাকডাফকে বললো, ম্যাকডাফ ভালোই বলছি তুমি এখান থেকে সরে যাও, নাহলে তুমি কিন্তু অকালে মারা যেতে পারো। ম্যাকডাফ তখন বলছে আমি মারা যাই বা নাই যাই তাতে আমার কিচ্ছু যায় আসে না, তুমি আমার পরিবারকে হত্যা করেছো, আমার সন্তান আমার স্ত্রী সকলকে নৃশংসভাবে হত্যা করেছো, তার প্রতিশোধ আমি আজ নেবই নেব। ম্যাকডাফের মনে তখন কিন্তু প্রতিশোধের রক্ত টকবক করে পড়ছে। তবু ম্যাকডাফ যতই চেষ্টা করুক ম্যাকবেথের সঙ্গে পেরে ওঠার মতো সামর্থ্য কিন্তু নয়, মানে ম্যাকবেথের মতো অতটাও সুকৌশলী যোদ্ধা কিন্তু সে নয়, ক্ষমতার দিক থেকেই বলো কিংবা বুদ্ধি বিচারের দিক থেকেই বলো। সামহাও তবুও ম্যাকবেথ কিন্তু দুর্বল, কারণ একটু ভয় তো তার মনে রয়ে গেছে। তখন ম্যাকবেথ বলছে যে ম্যাকডাফ তোমার মতো তুচ্ছ ব্যক্তিকে আমি তোয়াক্কাই করি না, তুমি জানো আমি বিশেষ জাদু মন্ত্রের দ্বারা
আমার উপর একটা রক্ষা কবচ আছে। ম্যাকবেথ তখন বলছে, কি জাদুমন্ত্র শুনিয়ে? এবং ম্যাকবেথ বলছে, জানো, মনুষ্য গর্ভ থেকে বা মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে জন্ম হওয়া কোনো সন্তান আমাকে কোনোদিন হত্যা করতে পারবে না। ম্যাকডাফ, তুমি কোন ছাড়? কেউ আমাকে হত্যা করতে পারবে না। ম্যাকডাফ এই কথাটা শুনে হো হো করে হেসে উঠছে। ম্যাকবেথ তো অবাক, কি ব্যাপার? এত বড় একটা কথা শুনে ম্যাকডাফ হাসছে। আবার কি ঘটলো? ম্যাকবেথের মন এবার আঁতকে উঠলো, কারণ ইতিমধ্যে একবার সে দ্বৈত অর্থের ভবিষ্যৎবাণীর শিকার হয়েছে। তাহলে কি এবারও ভবিষ্যৎবাণীটা মিথ্যা হবে? ম্যাকবেথ ভয় পেল। হ্যাঁ, যথারীতি ম্যাকবেথের ভয় সত্য হলো। ম্যাকডাফ তখন বলছে, ম্যাকবেথ, তুমি বড্ড বোকা হেরে। তুমি জানো না, আমার জন্ম মায়ের গর্ভ থেকে স্বাভাবিকভাবে হয়নি। আই অ্যাম আ সিজারিয়ান বেবি, অর্থাৎ সিজার করে আমার জন্ম হয়েছে। স্বাভাবিকভাবে জন্ম হওয়া মানে যাদের নর্মাল ডেলিভারিতে জন্ম হয় তাদেরকে এখানে স্বাভাবিকভাবে জন্মের কথা বলা হয়েছে। সিজারিয়ান বেবি তো স্বাভাবিকভাবে জন্ম নয়, পেট কেটে মায়ের গর্ভ থেকে বের করে নেওয়া হয়, সেটা স্বাভাবিক জন্ম নয়। তাহলে এইখানেই ছিল দ্বৈত অর্থ। খুব সিম্পল একটা সাইন্টিফিক রিজন ছিল এর পেছনে। স্বাভাবিক জন্ম মানে নর্মাল ডেলিভারি, আর অস্বাভাবিক জন্ম মানে সিজারিয়ান বেবি। তাহলে ম্যাকডাফের জন্ম হয়েছে সিজার করে, স্বাভাবিকভাবে নয়। ম্যাকবেথ এই কথা শুনে যেন তার মাথার উপর আকাশ। আবারও দৈত্য অর্থ, আবারও ঠকালো আমাকে ওই চেষ্টা। ম্যাকবেথ এবার অনেকটা দুর্বল হয়ে পড়ল। এরপর ম্যাকবেথ বলল, বেশ ঠিক আছে, তাতেও আমার কিছু যায় আসে না, তবু আমি যুদ্ধ করবো। কিন্তু মানসিকভাবে তো ভেঙে পড়েছে। দেখো, মানুষের শারীরিক শক্তি অনেকটাই ডিপেন্ড করে মনের শক্তির ওপর। তাই ম্যাকবেথ মানসিকভাবে কিন্তু দুর্বল হয়ে পড়েছে। আর যতই সে মুখে বলুক, সেইভাবে কিন্তু যুদ্ধ করে উঠতে সে পারবে না। এইবার ম্যাকডাফ বলছে, ম্যাকবেথ, তোমার কাছে দুটো অপশন আছে, চুজ করে নাও তুমি কোনটা নেবে। বলছে, কি অপশন? এক, তুমি হার স্বীকার করে নাও, বশ্যতা স্বীকার করো, নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা করো, এবং তোমাকে আমরা সকল ব্যক্তির সামনে, সকল রাজ্যবাসীর সামনে ওই কাঠ দণ্ডে বেঁধে গোটা রাজ্যে, গোটা দেশে তোমাকে ঘোরাবো এবং সকলকে দেখাবো দেশদ্রোহিতার হাল কি হতে পারে। সকলের সামনে আমরা তোমাকে ঝুলিয়ে প্রেজেন্ট করব। বলো, তুমি রাজি আছো? ম্যাকবেথ বলছে, তোমাদের দ্বিতীয় অপশন। দ্বিতীয় অপশন, তুমি আমার সঙ্গে লড়াই করো এবং লড়াইয়ে তুমি হার বরণ করবে। ম্যাকবেথ এই জন্যই আমি বলেছি, ওয়ান্স আ সোলজার ইজ অলওয়েজ আ সোলজার। এবং একজন সোলজারের কাছে সব থেকে বড় বিষয় কোনটা জানো? হিজ প্রাইড, হিজ সেলফ রেসপেক্ট, তার আত্মসম্মান বোধ তার সব থেকে বড়। ম্যাকবেথ রাজা হতে পারে, ম্যাকবেথ মাঝে কিছু ভুল কাজ করতে পারে, কিন্তু যোদ্ধা ম্যাকবেথের সত্তা তো আজও মরে যায়নি। সেই সত্তা আজও জীবিত আছে, শুধু চাপা পড়েছিল, আজ আবার জেগে উঠেছে। তাই যোদ্ধা ম্যাকবেথ আবার একবার গর্জে উঠে বলল, নেভার এভার আই সারেন্ডার। আমি জীবনে কখনো আত্মসমর্পণ করব না। আমি লড়াই করব, লড়াই করে বীরের মতো মৃত্যুবরণ করব। একজন যোদ্ধা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ তার কাছে সব থেকে গর্বের বিষয়। আমার কাছে আত্মসম্মান সব থেকে আগে। আমি কখনো নিজের সম্মান বিসর্জন দিয়ে ওই ম্যালকমের পায়ে ক্ষমা চাইতে বসবো না। আমি কখনো রাজ্যের সামনে নিজেকে দেশদ্রোহী হিসেবে প্রেজেন্ট করবো না। একজন সোলজার, একজন সৈনিক তার নিজের সম্মানের থেকে কোনো কিছুকে বড় করে দেখে না। এইখানেই এলো আসল ম্যাকবেথ। আবার দেখো, আমাদের ম্যাকবেথের প্রতি একটু হলেও সিম্প্যাথি হচ্ছে। সত্যি তো এই লোকটা বীর যোদ্ধা। সত্যি কি লোকটার এই পরিণতি খারাপ হওয়া দরকার আছে? কিছুটা তো ভালো হলেও পারতো। এবার তো সে রিয়েলাইজ করতে পেরেছে, এবার তো তার সঙ্গে কিছুটা ভালো হলেও পারতো। অ্যান্ড হিয়ার কামস ট্র্যাজেডি। এখানেই আসে ট্র্যাজেডি। তাহলে ভালো হওয়ার থাকলেও ভালো হতে আর পারে না পরিস্থিতির কারণে। শেষমেশ ম্যাকবেথ ম্যাকডাফের সঙ্গে যুদ্ধে অবগত হচ্ছে এবং প্রবল যুদ্ধ চলছে। বেশ কিছু যুদ্ধের পর ম্যাকবেথ আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছে, কারণ মানসিক দিক দিয়ে সেটা ভেঙে পড়েছে। ম্যাকবেথ হাজার গুণে বীর যোদ্ধা ম্যাকডাফের থেকে, কিন্তু মনের দিক থেকে সে সম্পূর্ণ ভেঙে গেছে, দুর্বল হয়ে পড়েছে। আর ম্যাকডাফ সেই সুযোগটা কাজে লাগিয়ে অবশেষে ম্যাকবেথের শিরচ্ছেদ করছে, অর্থাৎ গলা কেটে ধর থেকে মাথাটাকে আলাদা করলো। এবং ম্যাকডাফ ম্যাকবেথের সেই মুন্ডুটা হাতে নিল এইভাবে, এবং সেই কাটা মুন্ডু নিয়ে ম্যাকবেথের মুন্ডুটা ম্যালকমের পায়ের কাছে রাখছে ম্যাকডাফ, এবং বলছে, রাজামশাই, আজ থেকে আপনি এই স্কটল্যান্ডের নতুন রাজামশাই। মানে সরি, প্রথমে বলছে যুবরাজ, আজ থেকে আপনি এই স্কটল্যান্ডের নতুন রাজামশাই। এই নিন গদ্দারের মস্তিষ্ক, আপনার সামনে উপস্থাপন করলাম। এবং এভাবেই শেষ হচ্ছে ম্যাকবেথ। আলটিমেট পরিণতি ম্যাকবেথের মৃত্যু। যে মৃত্যুটা হয়তো বা ম্যাকবেথ কাম্য ছিল না, কিছুটা হলো ভালো কিছু ঘটতে পারতো তার সঙ্গে।
তাই ম্যাকবেথের সঙ্গে শুরুতে আমরা জড়িয়ে পড়েছিলাম একজন বীর ব্যক্তির সঙ্গে, মাঝখানে তার প্রতি আমাদের একটু ঘৃণা এলো, আবার শেষে গিয়ে ম্যাকবেথের প্রতি আমাদের আবার একটু সিম্প্যাথি, আবার একটু ভালোবাসা যেন কোথাও ফিরে আসছে। যোদ্ধা যোদ্ধাই থাকে।